শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে অনলাইন লাইভ ক্লাসে যারা যুক্ত আছো এই মুহূর্তে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে শুরু করার পূর্বে আমরা পিছনের ক্লাসগুলো একটু রিভিউ করে নিব। তার পূর্বে তোমরা সবাই এই লাইভ ক্লাসটি শেয়ার করে অন্যান্য শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিবে এই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা আজকের টপিকস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে ইনবক্সে কোশ্চেনটি লিখে পাঠিয়ে দিবে, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো সমাধান করার চেষ্টা করব। পিছনের ক্লাসে আমরা যা শিখেছিলাম একটু মনে করার চেষ্টা করি। আমরা পিছনের ক্লাসে শিখেছিলাম ওয়েব পেজ সম্পর্কে শিখেছিলাম। আমরা কি জানি ওয়েব পেজ কি? নিশ্চয়ই গত ক্লাসের আলোচনার জন্য এখন আমরা খুব ভালো করে ওয়েব পেজ সম্পর্কে জানি, তারপরও আমরা আবার একটু মনে করি। ওয়েব পেজ হলো ওয়েবে ডকুমেন্ট রাখার পেজকেই বলা হয় ওয়েব পেজ। আমরা আরো শিখেছিলাম ওয়েবসাইট কি। ওয়েবে যে পেজগুলো রাখা হয় এগুলো যখন অনেকগুলোকে একত্রিত করা হয় এবং সেই পেজগুলো যখন কোনো একটি ডোমেনের অধীনে কোনো একটা কম্পিউটারের মধ্যে রাখা হবে তখন তাকে আমরা বলবো কি? ওয়েবসাইট। আমরা আরো শিখেছিলাম শিক্ষার্থীরা আইপি অ্যাড্রেস। তোমাদের নিশ্চয় মনে আছে আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আমাদের কি মনে আছে আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হলো যখন আমরা ওয়েবে কোনো ডিভাইসকে যুক্ত করি তখন প্রতিটি ডিভাইসের জন্য আলাদা আলাদা অ্যাড্রেসের প্রয়োজন হয়, ইউনিক অ্যাড্রেসের প্রয়োজন হয়। এই ইউনিক অ্যাড্রেসকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আমরা শিখেছিলাম দুই প্রকার, নিশ্চয়ই তোমাদের মনে আছে, IPv4, IPv6। তোমাদের কি মনে আছে? IPv4 হচ্ছে তোমাদের আমরা জানি এটা সবাই IPv4 এটা 340 তোমার 32 বিটের 340টি বিট নিয়ে 32 বিটের এটা প্রতিটি 8টি বিটকে বলা হয় এক একটি অক্টেট, নিশ্চয় মনে আছে। আর IPv6 হচ্ছে 128 বিটের, আমাদের মনে আছে, যেগুলোর মধ্যে প্রায় 340 ট্রিলিয়ন ওয়েবসাইট বরাদ্দ করা যাবে, ওয়েবসাইটের ঠিকানা, এগুলো আমাদের সবারই মনে আছে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে ডোমেইন নেম সম্পর্কে। আমরা সবাই জানি কি ডোমেইন নেম কি? আমার কথাগুলো একটু ক্রিটিক্যাল মনে হওয়ার কারণ হচ্ছে এই টিপিক্যাল কোশ্চেন এই অধ্যায়টাই হচ্ছে একটু কঠিন বলতে কি, নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করছি। ডোমেইন নেম শব্দটি আসছে মূলত আইপি অ্যাড্রেসের বিকল্প স্বরূপ। যেমন আইপি অ্যাড্রেস মনে রাখা অনেক কষ্ট, কারণ একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আইপি অ্যাড্রেস সংখ্যা দিয়ে তৈরি। এই আইপি অ্যাড্রেস যদি মনে রাখতে চাই আমরা, বেশি আইপি অ্যাড্রেস মনে রাখতে পারবো না। যেমন আমাদের ক্লাসের যদি অনেকগুলো শিক্ষার্থীর রোল নাম্বার আমাদেরকে মনে রাখতে বলে তাহলে নিশ্চয়ই মনে রাখা যাবে না। সর্বোচ্চ 10টি রোল নাম্বার বা 20টি রোল নাম্বার আমরা মনে রাখতে পারবো। কোন রোল নাম্বার এগেনস্টে কে কোন শিক্ষার্থী আছে সেটা বেশি সংখ্যক মনে রাখা যাবে না। কিন্তু আমরা যদি প্রতিটি
নাম জেনে নেই বা আমাদের নাম সহজেই মনে থাকে, তাই আমরা সহজেই একাধিক পার্সনের সর্বোচ্চ পার্সনের নাম আমরা বলতে পারি। ঠিক একইভাবে আইপি অ্যাড্রেস মনে রাখা যায় না, কারণ এটি সংখ্যা দিয়ে তৈরি। আর ডোমেইন নেমটি হচ্ছে আইপি অ্যাড্রেস যেহেতু কঠিন, সেহেতু এটার বিকল্প স্বরূপ ইংরেজিতে ক্যারেক্টার ফর্মে দেওয়া কোনো নাম ব্যবহার করা হয় ওই আইপি অ্যাড্রেসের বিকল্প স্বরূপ, সেই নামকে বলা হয় ডোমেইন নেম। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আইপি অ্যাড্রেস সংখ্যা দ্বারা লিখিত হয়, এজন্যে আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর। আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার জন্য ইংরেজি অক্ষরে কোনো নাম ব্যবহার করা হয়, ক্যারেক্টার ফর্মে দেওয়া এরূপ নামকে ডোমেইন নেম বলে। তাহলে সহজেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। যেমন ইকবাল সিদ্দিকী কলেজের আইপি অ্যাড্রেস হচ্ছে 184.107.37.81। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এখন এরকম আইপি অ্যাড্রেস তুমি কয়টা মনে রাখতে পারবা? 10টা, 20টা, এর বেশি তোমার কাছে মনে হবে না বা মনে রাখতে পারবাও না। সংখ্যা মানুষ বেশি মনে রাখতে পারে না। তুমি ফোন নাম্বার কয়টা মনে রাখতে পারবা? 10টা। সেজন্য আমরা যদি এই আইপি অ্যাড্রেসের বিকল্প স্বরূপ আমরা এটা লিখি, যেমন www.issc.edu.bd, আমরা এরকম ভাবে মনে রাখবো, বা ইকবাল সিদ্দিকী কলেজ এই ডোমেইনটা আমরা এভাবে মনে রাখতে পারি। তুমি এইভাবে অনেকগুলো ডোমেইন মনে রাখতে পারবা, ডোমেইনের মাধ্যমে ওয়েবসাইটের ঠিকানা মনে রাখতে পারবা। যেমন ফেসবুকে নির্দিষ্ট একটি ডোমেইন নেম আছে, এর আইপি অ্যাড্রেসও আছে, কিন্তু আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর হয়ে যায়, সেজন্য সহজেই আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয় না। তবে আইপি অ্যাড্রেস শুধু ব্যবহার করা হয় যে কারণে, ডোমেইন নেমটা সে একই কারণে ব্যবহার করা হয়। আমরা জানি আইপি অ্যাড্রেস কোন একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ কোন একটি সার্ভার থেকে অন্য একটি সার্ভারের মধ্যে তথ্য ট্রান্সফারের জন্য, ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আমরা তাহলে পরবর্তী টপিকসে চলে যাই। ইউআরএল, আমরা কি জানি ইউআরএল কি? কিন্তু আমরা প্রতিনিয়তই এই ইউআরএল এর সাথে পরিচিত বা ব্যবহার করে থাকি। আমরা যদি ফেসবুকের কোন একটি লিঙ্ক তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি বলবা? যে www.facebook.com, এই যে ওয়েবসাইটের যে ঠিকানাটা, এই ঠিকানাটাই হচ্ছে ইউআরএল। তারপরে আমরা যদি আমাদের কলেজের ওয়েবসাইটের নাম জানতে চাই বা ঠিকানা জানতে চাই, এই ঠিকানাটা কিভাবে লিখবো আমরা? issc.edu.bd। তাহলে এই প্রত্যেকটি ঠিকানাই হচ্ছে ইউআরএল। নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিব? কোনো ওয়েব পেজকে প্রদর্শনের জন্য এর ঠিকানা নির্দিষ্ট করতে হয়, এই ঠিকানাকেই বলা হয় ইউআরএল। ইউআরএল পুনরূপ হচ্ছে ইউনিফর্ম বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ওকে, তারপরে আমরা পরবর্তী টপিকসে চলে যাই। এই এক্সাম্পল আমরা আগে দিয়েছি। এখন এই ইউআরএল এর প্রথমেই আমরা জানি যে একটি লেখা আছে এখানে, যেমন HTTP লেখা আছে, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা। আমরা এটা সাধারণত কোনো ঠিকানার মধ্যে সংযুক্ত করি না, কিন্তু এটা ব্রাউজার বা ওয়েব ব্রাউজার, আমরা পরবর্তী আলোচনায় আসবে আমাদের ওয়েব ব্রাউজার কি। ওয়েব ব্রাউজারের কাজ হচ্ছে, তুমি যদি এখানে HTTP সংযুক্ত না করো, তারপরেও ডিফল্ট আকারে
এটা ব্রাউজার সংযুক্ত করে নেয়। এইটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি কি? এইচটিটিপি হলো একটি নিয়ম নীতি বা প্রোটোকল বলা হয়। প্রোটোকলের বাংলা অর্থই হচ্ছে নিয়ম নীতি। যখন আমরা একটি সার্ভার থেকে অন্য একটি সার্ভারে, একটি ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটের মধ্যে তথ্য আদান প্রদান করি, তখন কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। এই নিয়ম নীতিকে বলা হয় প্রোটোকল। তারপরে আসি পরবর্তী যে অংশটুকু www.issc.edu.bd, এটা হচ্ছে ডোমেন নেম। ডোমেন নেম এখানে www আমরা আগেই পড়ে আসছি যে ওয়েবকে বোঝায়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানে পৃথিবীর সকল সার্ভারের যে তথ্যগুলো আছে সবগুলো একসাথে সংযুক্ত থাকে এই ওয়েবের মধ্যে। তারপরে আছে কি এখানে আইএসএসসি। আইএসএসসিটাই হচ্ছে কোনো প্রতিষ্ঠানের বা ইনস্টিটিউটের নাম। তারপরে এখানে আরো আছে, সেটা হচ্ছে edu.bd। edu.bd কি? এটা হচ্ছে ডোমেনের প্রকৃতি। ডোমেনের প্রকৃতি হচ্ছে এই অংশটুকু। আর শেষের যে অংশটুকু আছে এটাকে ডিরেক্টরি বলে। অর্থাৎ আমাদের ইকবাল সিদ্দিকী কলেজের যে বিভিন্ন ওয়েবসাইটের যে ফোল্ডারের মধ্যে রাখা হবে পেজগুলো, সেই ফোল্ডার এরকম ভাবে শেষে স্ল্যাশ দিয়ে আমরা রাখতে পারি। এখানে হোম থাকতে পারে বা এরপরে আরো পাথ থাকতে পারে বা পেজ যে কোনো নামে থাকতে পারে। এর পরের অংশটুকুকে আমরা বলবো ডিরেক্টরি। অর্থাৎ সার্ভারের কোন ফোল্ডারে কোন অংশের মধ্যে ডাটাগুলো রাখা হবে। আমি আবার একটু রিভিউ করছি। প্রথম অংশটুকু হচ্ছে এইচটিটিপি বা এটাকে আমরা বলতে পারি প্রোটোকল। প্রোটোকল বলতে পারি। তারপরে আমরা পরের অংশ হচ্ছে www, যেটাকে আমরা বলবো ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেখানে পৃথিবীর সকল তথ্য একসাথে সংযুক্ত করার একটি মাধ্যম। সেই মাধ্যমই হচ্ছে www। আর এইচটিটিপি হচ্ছে একটি প্রোটোকল যেটা সারা বিশ্বের যে কোনো ওয়েবসাইট বা যে কেউ ওয়েবসাইট যদি ওপেন করতে চায় বা ওয়েবসাইটের মাধ্যমে কোনো সার্ভিস গ্রহণ করতে চায়, তাহলে এই এইচটিটিপির অংশ, এই নিয়মকানুন, এই প্রোটোকলগুলো মেনে চলতে হবে। তারপরে যে বিষয়টা বলেছি যে আইএসএসসি, এই অংশটুকুর মধ্যে শুধু তোমার কি নাম হবে, ইনস্টিটিউট বেস নাম হতে পারে বা পার্সোনাল, যে যেই কাজে ওয়েবসাইট ব্যবহার করবে সেই অনুসারে এখানে তার নাম দিতে হবে। আর পরের অংশটুকু হচ্ছে ডোমেনের প্রকৃতি কি হবে, ডোমেনটা কি টপ লেভেল ডোমেন হবে বা তোমরা এই বিষয়গুলো নিশ্চয়ই জানো। কখনো কখনো দেখবা যে ইউআরএল এর শেষের অংশে .com থাকে, .bd থাকে, .edu.bd থাকে, আরো অনেক ধরনের থাকে, .au থাকে, .mail থাকে, .net থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা জানি বা ব্যবহার করি, কিন্তু এগুলো কেন ব্যবহার করা হয়, কি জন্য ব্যবহার করা হয়, এই বিষয়গুলো আমরা জানি না। আমি একটু এই বিষয় সংক্ষেপে ধারণা দিয়ে রাখতে চাই। এটা হচ্ছে .com হচ্ছে কমার্শিয়াল প্রতিষ্ঠানের জন্য বা যে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য যে ধরনের সাইটগুলো মূলত ব্যবহার করা হয় সেটাই হচ্ছে .com। তারপরে আসি .gov। এটা হচ্ছে গভর্নমেন্ট টাইপের যদি কোনো ওয়েবসাইট আমার ব্যবহার করতে হয় সেজন্য এই .gov ব্যবহার করে। তারপরে হচ্ছে .mail, মিলিটারি ইনস্টিটিউটের জন্য তোমার এই ধরনের ওয়েবসাইট এর জন্য এই ধরনের ডোমেইন ব্যবহার করতে হয়। তারপরে আছে .net, নেটওয়ার্ক টাইপের ওয়েব অ্যাড্রেস বা ওয়েবসাইট তৈরি করার জন্য এই ধরনের ডোমেইন ব্যবহার করা যেতে পারে। তারপরে এগুলো আবার আরো আছে .edu, এডুকেশন এর সাইটগুলোর জন্য .edu ব্যবহার করা হয়ে থাকে। আমরা এই ধরনের ডোমেইনকে আবার দেশের অনুযায়ী, দেশ অনুযায়ী বিভক্ত করতে পারি, আরো স্পেসিফিকলি আমরা নির্ধারণ করতে পারি। যেমন ডোমেইনের শেষে যদি বলি .bd, এটা হচ্ছে বাংলাদেশের জন্য। .au যদি লিখি
মানে এই ধরনের ডোমেন যদি নির্বাচন করি তাহলে সেটা দেশভিত্তিক, অস্ট্রেলিয়া বা যদি ভুটান হয় বা ভিন্ন ভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন ডোমেন আছে, সেই ভিত্তিতে ডোমেন নির্ধারণ করে। তাহলে আমরা আইপি অ্যাড্রেস, ডোমেন নেম কিভাবে নির্ধারণ করতে হয়, এইচটিটিপি কি, ওয়েব অ্যাড্রেস কি, তারপরে হচ্ছে www.issc.edu.bd, মানে ডোমেনের প্রকৃতি, ডিরেক্টরি, এগুলো সব কিছুই বুঝতে পেরেছি নিশ্চয়ই। যদি বুঝে থাকি আমরা পরবর্তী টপিকসে চলে যাব, যেটা আমি বলেছিলাম যে ওয়েব ব্রাউজার। আমরা সবাই প্রতিদিন ওয়েব ব্রাউজার ব্যবহার করি, প্রতিনিয়তই ব্যবহার করি, কিন্তু আমরা কি জানি ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজার কেন ব্যবহার করা হয়, এটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে, এটি কি আসলে আমরা নিশ্চয়ই জানি, তবে একটু মনে করার চেষ্টা করি। ওয়েব ব্রাউজার হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যার মাধ্যমে ওয়েব থেকে অর্থাৎ www থেকে, আমরা জানি এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই ওয়েবের মধ্যেই পৃথিবীর যত ওয়ার্ল্ডের যত ওয়েবসাইটের বা ডকুমেন্ট আছে সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, সংযুক্ত থাকে। এখান থেকে যে সফটওয়্যারের মাধ্যমে আমি কোনো তথ্য খুঁজে বের করব, আমরা যে তথ্য খুঁজে বের করব যে সফটওয়্যারের মাধ্যমে খুঁজে বের করব সেই সফটওয়্যারকে বলা হয় ওয়েব ব্রাউজার। যেমন আমরা যদি সংজ্ঞা বলি আরেকটু ভালো করে, সবাই স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবে, ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, অ্যাক্সেস করা এবং উপস্থাপন করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন আমরা ব্যবহার করি ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, অপেরা, এই সবগুলোই হচ্ছে ওয়েব ব্রাউজার। এখন সবচেয়ে বেশি বাংলাতেও একটি ওয়েব ব্রাউজার আছে, সেটি হচ্ছে পিপিলিকা, আমরা সবাই জানি এগুলো। তার পরবর্তী টপিকসে চলে আসি, সার্চ ইঞ্জিন। আমরা অনেকে ভুল করে থাকি যে বলি সার্চ ইঞ্জিন মানে গুগল একটি ওয়েব ব্রাউজার। আসলে গুগল একটি ওয়েব ব্রাউজার না, সার্চ ইঞ্জিন আর ওয়েব ব্রাউজার দুটা টোটালি ডিফারেন্ট। ওয়েব ব্রাউজার হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে আমি তথ্য খুঁজে বের করতে পারি, আর সার্চ ইঞ্জিন হচ্ছে যেই টুলসের মাধ্যমে তথ্য খুঁজে বের করা হয় ওয়েব থেকে, যেটা ওয়েব ব্রাউজারের মধ্যে কানেক্টেড থাকে, সংযুক্ত থাকে। একাধিক ধরনের ওয়েব ব্রাউজার থাকতে পারে, কিন্তু সার্চ ইঞ্জিন যেমন গুগল, এটা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পাওয়ারফুল একটি সার্চ ইঞ্জিন। এটা কি টুলস, এর মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় বসে থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো খুঁজে বের করতে পারি, একেবারে অনেক সহজেই করতে পারি এই বিষয়টা। আমরা আরেকটু বিস্তারিত জানি। ইন্টারনেটে অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলা হয়, যেমন গুগল, ইয়াহো, আলটা ভিস্তা, ইটিসি, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তাহলে আমরা পার্থক্য কি বুঝতে পেরেছি যে ওয়েব ব্রাউজার কি আর সার্চ ইঞ্জিন কি? নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা পরবর্তীতে এই বিষয়ে ঝামেলা রাখবো না। ওকে, আমরা এখন চলে আসি ওয়েবসাইটের কাঠামোতে। ওয়েবসাইটের কাঠামো কি? ওয়েবসাইটের কাঠামো শুরু করার পূর্বে আরেকটু বিষয় আলোচনা করে নেই। ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট কত প্রকার? ওয়েবসাইট দুই ধরনের হয়, একটি হচ্ছে স্ট্যাটিক, আরেকটি হচ্ছে ডাইনামিক। আমরা কি জানি ওয়েবসাইটের যে স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক ওয়েবসাইট হলো যেগুলো HTML দিয়ে তৈরি করা হয়, যেখানে কোনো আপডেট তথ্য প্রদর্শন করা যাবে না, অর্থাৎ ফিক্সড হয়ে থাকবে। যেমন কিছু কিছু সফটওয়্যার শুধু সফটওয়্যার অর্থাৎ অনলাইন সফটওয়্যারকে আমরা ওয়েবসাইটকেও অনলাইন সফটওয়্যার বলি। ওয়েবসাইটগুলো কিছু কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে তথ্য আপডেট করা যায় না, জাস্ট রিড করা যায়, পড়া যায়।
হ্যাঁ, পরবর্তীতে যদি চেঞ্জ করতে হয় তাহলে প্রোগ্রামাররা বা ডেভেলপাররা এটা সে পুরো ওয়েবসাইটকে ভেঙে আবার নতুন করে আপডেট করতে হয়। তাহলে এই ধরনের ওয়েবসাইটগুলোকে বলবো আমরা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কোনগুলো? যেই সকল ওয়েবসাইটগুলো তোমার পরিবর্তিত ডাটা প্রদর্শন করে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে। তাহলে কি আমরা ক্লিয়ার হয়েছি ওয়েবসাইটের প্রকারভেদ কয়টি এবং কোন ধরনের ওয়েবসাইটের কাজ কি? স্ট্যাটিক ওয়েবসাইট ফিক্সড থাকে, এটা সাধারণত HTML ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে HTML ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন PHP, জাভা, তারপরে C++, C++, এগুলো ব্যবহার করে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে তৈরি করা হয়, যেগুলো আপডেট প্রতিনিয়তই আপডেট তথ্য প্রদর্শন করতে পারে। তারপরে আরও আছে জাভাস্ক্রিপ্ট, CSS, আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ একত্রে ইউজ করে এই ধরনের ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়। এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি হয়, এর কাঠামো কি, এর ডিজাইন কি, যে ডিজাইনে তৈরি করা হয় এই ডিজাইনটিকে বলা হবে কাঠামো। অর্থাৎ ওয়েবসাইট যে স্ট্রাকচার ফলো করে তৈরি করা হয় তাকেই বলা হবে ওয়েবসাইট এর কাঠামো বা ওয়েবসাইট স্ট্রাকচার। বা যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। আমরা এখন জেনে নিব ওয়েবসাইটের কাঠামো কয়টি বা প্রকারভেদ। প্রথমে হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোটা হচ্ছে এখানে পেজগুলো বিভিন্ন সাব মেনুতে শাখা প্রশাখার মতো বিভক্ত থাকবে। এটা যদি 1 নাম্বার পেজ হয়, এটা 2, 3, 4, এখানে আরও সাব ওয়েতে বিভক্ত থাকবে। এটা হচ্ছে তোমার ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো বলতে বোঝাচ্ছি যে ওয়েবসাইটগুলো প্রত্যেকটি পেজ শাখা প্রশাখার মতো, গাছের শাখা প্রশাখার মতো সাবওয়েতে বিভক্ত থাকবে। এখানে তোমার বিভিন্ন ধরনের যেমন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এই ধরনের ওয়েবসাইটগুলো মূলত এই হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোর মাধ্যমে তৈরি। এখানে সুবিধা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, টপিকস ওয়াইজ আলাদা আলাদা পেজ করা যায়, আলাদা আলাদা সুবিধা গ্রহণ করা যায়। এই সকল বিষয়গুলো এই হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে করা যায়। আর সবচেয়ে জনপ্রিয় এবং বেস্ট যে কাঠামো আছে সেটি হলো হায়ারার্কিক্যাল কাঠামো। এটার স্ট্রাকচার বিভিন্নভাবে হয়, এভাবেও হয়, অথবা আমরা এই কাঠামোটার গঠন এভাবেও দিতে পারি। তোমাদের পরীক্ষার মধ্যে এই কাঠামো থেকে একটি প্রশ্ন আসেই, 3 মার্কের একটি প্রশ্ন আসে, কখনো 4 মার্কের একটি প্রশ্ন আসে। এই কাঠামো যে ভালো করে পড়বে সে এখান থেকে 3 মার্ক অ্যান্সার করতে পারবে। একাদশ শ্রেণীর জন্য আমি বলছি, তোমরা যদি ভালো করে এখন থেকেই এই কাঠামোটা আয়ত্ত করতে পারো তাহলে সহজে এখান থেকে 3 মার্ক অ্যান্সার করতে পারবা। দ্বাদশ শ্রেণীদের জন্য বলছি, এরা সহজে এখান থেকে বোর্ডে অবশ্যই এই স্ট্রাকচার কাঠামো থেকে, মানে ওয়েবসাইটের স্ট্রাকচার থেকে একটি কোশ্চেন পাবেই।
সেটা অনুধাবন হতে পারে, উচ্চতর দক্ষতা হতে পারে। তাহলে আজকে যেহেতু আমাদের সময় শেষ হয়ে আসছে, শেষের দিকে আসছি, সেহেতু আমরা কিছু বাড়ির কাজ নেব। সেই বাড়ির কাজগুলো আমি গত ক্লাসে বলেছিলাম, যা পড়ানো হয়েছে তোমরা সেগুলো খাতায় লিখে স্নেপ আকারে বা ক্যাপচার করে সেগুলো কমেন্ট বক্সে, ইনবক্সে দিতে পারো। সেগুলো আবার আমরা দেখব, দেখে তোমাদেরকে রিপ্লাই করব। বা যদি কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা বলতে পারো, বা কোনো টপিক সম্পর্কে যদি কোনো ঝামেলা থাকে বা কোনো কোশ্চেন থাকে সেগুলোও বলতে পারো। সেগুলো পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব সলিউশন করে দেওয়া। শিক্ষার্থীদের বলছি, তোমরা অনেক দিন বাসায় আছো, পড়াশোনা হচ্ছে না। যদি এইভাবে ঢিলাঢালাভাবে চলতে থাকে তোমাদের সময় কিন্তু একেবারেই চলে যাচ্ছে। আর মনে রেখো, আইসিটি এত সহজ আবার এতটাই কঠিন, যদি একসাথে নাও অনেক কঠিন মনে হবে। আর যদি অংশে অংশে বিভক্ত করে পড়াশোনা করো তাহলে দেখবে তোমার কাছে খুবই সহজে A+ নিয়ে আসা যাবে। তাহলে তোমাদের জন্য যে HW থাকবে, আজকে যা পড়ানো হয়েছে, আজকে আমরা কি পড়েছি? আজকে আমরা পড়েছি ডোমেন নেম, তারপরে পড়েছি HTTP, ওয়েব ব্রাউজার, তারপরে পড়েছি কাঠামো, স্ট্রাকচার, ওয়েবসাইটের কাঠামো, তারপরে সার্চ ইঞ্জিন। এই সবগুলো সংজ্ঞা তোমরা খাতায় লিখে সেগুলো ছবি তুলে ইনবক্সে পাঠিয়ে দিবে। পরবর্তীতে আমি চেক করব কে কে আমার কাছে পাঠিয়েছ আর কে কে পাঠাওনি, সে অনুসারে। আর অবশ্যই পরবর্তী ক্লাস বুধবার দিন একই সময়ে সবাই দেখবে, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না, কারণ বর্তমান পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ দিকে চলে যাচ্ছে। সেজন্যে আমরা বাসায় থাকবো, সেফ থাকবো, বাসায় বেশি বেশি হাত ধোবো। আমাদের ফ্যামিলি যারা সচ্ছল বা যারা বুঝে তাদেরকে অবশ্যই সচেতন, যারা তাদেরকে তো বলতেই হবে না। আর যারা সচেতন না, মা বাবাদের অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, বলবে বেশি বেশি হাত ধোয়ার জন্য। যদি তোমার বাসায় হ্যান্ড স্যানিটাইজার কিনতে না পারো তাহলে অবশ্যই ডিটারজেন্ট পাউডার দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তুমি বাসায় বেশি বেশি হাত ধোবে। তাহলে এটাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।